আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমি যে এসেছি এটা বাড়ির সবাইকে জানানোর খুব ইচ্ছে হয়েছে নাকি? প্রতি উত্তরে কিছু বলে না হিয়া, শুধু তাকিয়ে রয় সে নির্মলের চোখের দিকে। হিয়া নির্মলের মুখ থেকে হাত সরালো, তারপর খাটের সাথে পিঠ ঠেকিয়ে নিচে বসেই উল্টো দিক ঘুরে বলল, জানো তো, মাত্র দুদিন তোমায় দেখিনি বলে মনটা বেকুলতার শীর্ষে পড়ো, তাই তো মাঝরাতে চোরের মতো তোমাকে দেখতে আসা লাগলো। বলেই তপ্ত নিঃশ্বাস ফেলে আবারও বলে উঠল নির্মল, জানো তো, তুমি আমার চোখের তৃষ্ণা হিয়া, যতই দেখি মনেই ভরে না। এতটা পাগল না বানালেও পারতে কিন্তু। নির্মলের কথা শুনে হিয়া কি বলবে বুঝতে পারছে না। তৎক্ষণাৎ শোয়া থেকে উঠে বসল সে, তারপর খাট থেকে নেমে নির্মলের পাশে বসে বলল, আপনি কোথায় ছিলেন দুদিন? হিয়ার কথা শুনে হালকা হেসে বলল নির্মল। কেন, আমি খুব মিস করছিলে বুঝি? নির্মলের কথা শুনে হালকা রাগান্বিত কণ্ঠ নিয়ে বলল হিয়া, বাজে কথা বলা বন্ধ করুন, আর যা বলছি তার উত্তর দিন। আরে তুমি রাগ করছো কেন? ওভাবে তাকিও না, প্রেমে পড়ে যাবো তো। আপনি কিন্তু খুব বাজে নির্মল। প্রতি উত্তরে হেসে ফেলল নির্মল। কপাল জুড়ে থাকা সিল্কি চুলগুলো হাত দিয়ে সরিয়ে বলল, আই নো। নির্মলের কাণ্ডে রাগ উঠল হিয়ার। নির্মলের দিকে তাকিয়ে বলতে নিল সে, শুনুন। আর কিছু বলার আগেই হিয়াকে টেনে জড়িয়ে ধরল নির্মল। বলল, বাকি সব বিয়ের পর শুনবো। উত্তরে কিছু বলতে পারে না হিয়া, চুপ করে রয়। নির্মল কিছুক্ষণ হিয়াকে জড়িয়ে ধরে চুপ করে বসে রয়, তারপর বলে, ইদানিং কাজের চাপটা যেন বেশি পড়ে গেছে। মানুষগুলো না কারণে অকারণে বেশ প্যারা দেয়। আমি যে বিয়ে করব এটা হয়তো সবাই জেনে গেছে। নির্মলের কথা শুনে হিয়া অবাক হয়ে বলে, আমি কিছু বুঝছি না, আপনি কি বলছেন? হিয়ার কথা শুনে নির্মল শান্ত দৃষ্টিতে তাকালো হিয়ার দিকে, বলল, আপনি আর সহ্য হয় না, তুমি কবে বলবে? থমকে যায় হিয়া নির্মলের কথা শুনে। শুধু নির্বিকার হয়ে তাকিয়ে রয় সে নির্মলের মুখের দিকে। মাথার ভেতর একটাই কথা ঘোরে তার, এখন থেকে এই মানুষটাকে তুমি করে বলতে হবে। মাঝপথে কেটে গেল অনেকগুলো দিন, সেই অনেকগুলো দিন বদলে যায় অনেক কিছু। শুভ্র বর্ষার জীবনে আসে নতুন সব দিন। ভালোবাসার গন্ধরা রোজ উকি দেয় তাদের বাড়ি জুড়ে। স্বাভাবিক সব স্বামী স্ত্রীর মতোই খুব স্বাচ্ছন্দ্যেই কাটাচ্ছিল তাদের জীবন। এর মাঝে শুভ্র গিয়েছিল লন্ডন। কয়েকদিন কাজের চাপে থেকে শুভ্র তার বিয়ে উপলক্ষে ছুটি নিয়ে আবার বাড়ি চলে আসে সে। পরের বার বর্ষাকে নিয়েই পাড়ি জমাবে সে বিদেশ। ভালোবাসা হলো এমন একটা জিনিস যেটার স্বাদ একবার পেয়ে গেলে পুরো জীবনটাই সুন্দর মনে হবে, আর দূরে গেলে শূন্যতা ফিল হবে। তবে বর্তমানে দুটো নিয়েই ভালো আছে শুভ্র, বর্ষা। শুভ্র তো এখন দাদুর কাছে প্রতিনিয়ত মনে মনে ধন্যবাদ জানায় এই মানুষটার সাথে। ওই ঔপন্যাসিকের জন্যই সে তার ভালোবাসার মানুষটিকে পেয়ে গেছে। আর রইল নীলিমার কথা। বর্ষার সাথে একদিন রাতে কথা হয়েছিল নীলিমার। বর্ষাও বুঝিয়েছে অনেক কিছু, নীলিমাও বুঝেছে, সাথে বলেছে সে কখনোই শুভ্র বর্ষার মাঝে কাটা হয়ে দাঁড়াবে না। বর্ষাও খুশি হয়েছে খুব। জীবনের সবাই যে সবার ভালোবাসার মানুষটিকে পাবে এমন তো কথা নেই। নীলিমার মতো এমন হাজারো মানুষ আছে যারা ভালোবাসার মানুষটিকে পায় না। তবে এতে যে তাদের জীবন থমকে থাকে এমন তো নয়, জীবন তো চলতেই থাকে, কারণে অকারণে নিবিড়ভাবে। রোদ্দুরের প্রখর খুব, চারপাশের রাস্তার দুই ধারে এগিয়ে চলছে অগণিত যানবাহন। আর এই অগণিত যানবাহনের মাঝেই শুভ্র তার বিয়ের শপিং করার উদ্দেশ্যে যাচ্ছে শুভ্র, বর্ষা। বাকি সবাই আগেই চলে গেছে শপিং মলে, এখন শুধু এদের পালা। মূলত শুভ্রের ঢিলেমির জন্যই একা যেতে হচ্ছে তাদের। এতে অবশ্য হালকা রেগেও আছে বর্ষা। বর্ষাকে চুপচাপ মুখ ফুলিয়ে বসে থাকতে দেখে বলল শুভ্র, কি হলো, এভাবে মুখ ফুলিয়ে আছো কেন? উত্তরে নিশ্চুপ বর্ষা।
বর্ষাকে চুপ থাকতে দেখে আবারও বলে উঠল শুভ্র। কি হলো, কথা বলছো না কেন? এবারও চুপ বর্ষা। ও, বুঝতে পেরেছি, লেট হয়ে গেছে বলে রাগ করেছো। এবার মুখ খুলল বর্ষা, বলল, আপনি ইচ্ছে করে লেট করলেন তাই না? তোমায় কতবার বলেছি আপনি করে বলবে না, তুমি করে বলবে। আমিও তো কতবার আপনাকে বলেছি আমার দ্বারা তুমি বলা সম্ভব হবে না। তোমার দ্বারা কি সম্ভব বলো তো? কি পারো তুমি? কেন, রান্না করতে পারি, আপনার জামা কাপড় গুছিয়ে রাখতে পারি, আর আপনাকে ভালোবাসতে। বর্ষার কথা শুনে শুভ্র ভ্রু কুঁচকে বলল, কচু পারো, ভালোবেসে একটা কিসও তো করতে পারো না। সঙ্গে সঙ্গে চোখ বড় বড় করে বলল বর্ষা। কি সব আবল তাবল বলছেন আপনি? শুভ্র কিছু বলবে এমন সময় বিকট শব্দে ফোনটা বেজে উঠল বর্ষার। উপরে শাশুড়ি মায়ের নাম্বার দেখে তৎক্ষণাৎ উঠালো সে, বলল, হ্যালো মা। বর্ষার ভয়েস শুনে অপর পাশে বর্ষার শাশুড়ি মা বলে উঠলেন, কোথায় তোমরা? এই তো মা, রাস্তায়। তাড়াতাড়ি আসো, তোমাদের জন্য অপেক্ষা করছি তো আমরা। আসছি মা। তোমরা শপিং করা শুরু করে দিয়েছো নাকি? না, তোমাদের জন্যই তো অপেক্ষা করছি। কতক্ষণ লাগবে? এই তো আর অল্প কিছুক্ষণ। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। বলেই ফোন কাটলো শুভ্রের মা। বর্ষা কান থেকে ফোন সরিয়ে বলল, এসব আপনার জন্য হয়েছে। কতবার বললাম শুভ্র উঠুন শপিং করতে যাব, কিন্তু না, আপনার তো পড়ে পড়ে ঘুমানো ছাড়া আর কোনো কাজই নেই। আমি কি ইচ্ছে করে ঘুম থেকে উঠি না? আমার ঘুম না ভাঙলে আমি কি করতে পারি? কি করতে পারেন মানে? বলেই গাল ফুলিয়ে বসে রইল বর্ষা। এই শুভ্রের সাথে কথা বলাই বেকার। বর্ষার কাজে হাসলো শুভ্র, বলল, এত রাগ করে না বোকারানি, তোমায় রাগলে যে আরো বেশি রাগাতে মন চায়। শুভ্রের কথা শুনে ভ্রু কুঁচকে তাকালো বর্ষা। সে ভেবেছিল শুভ্র হয়তো রাগলে তাকে সুন্দর লাগে এমন কথা বলবে, কিন্তু বলল কি? বর্ষার রিয়াকশন দেখে উচ্চস্বরে হেসে ফেলল শুভ্র। শুভ্রের কাণ্ডে বর্ষা শুভ্রের দিকে তেড়ে এসে বলল, আপনি খুব বাজে শুভ্র, খুব বাজে। বলেই শুভ্রকে কিল ঘুষি মারতে থাকে বর্ষা। বর্ষার কাজে শুভ্র হতভম্ব হয়ে বলল, আরে আরে, কি করছো? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। হয় হোক গিয়ে। বলেই আর কয়েকটা কিল ঘুষি মেরে সরে আসলো বর্ষা। বর্ষা থামতেই শুভ্র বর্ষার দিকে তাকিয়ে বলল, অবশেষে মুক্তি। উত্তরে কিছু বলে না বর্ষা। চুপচাপ মুখ ভার করে তাকিয়ে রয় সে জানালার দিকে। এবার শুভ্র সিরিয়াস হলো। বর্ষাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে শীতল ভেজা কণ্ঠে বলল, তুমি রাগ করলেও ভালোবাসি, অভিমান করলেও ভালোবাসি, কাছে থাকলেও ভালোবাসি, দূরে গেলেও ভালোবাসি। তোমায় ভালোবেসেই যাব সারাটি জীবন, আমার প্রিয় বোকারানি। হইছে বেশি বেশি। আহ, এত সুন্দর কথা বললাম, দাম দিলে না। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরাই তো। উত্তরে হেসে ফেলল বর্ষা, বলে, আপনি না সত্যি যাচ্ছে তাই। বর্ষার কথা শুনে হেসে ফেলল শুভ্র, তবে কিছু বলে না, এগিয়ে চলে নিজেদের গন্তব্যের দিকে। এমন সময় হঠাৎই উল্টো দিক থেকে তাদের দিকে আসতেছিল একটি ট্রাক। ব্রেক ফেল করেছে সেটা। আচমকাই সামনে ট্রাক চলে আসায় হতভম্ব হয়ে যায় শুভ্র। সাথে উত্তেজিত হয়ে গাড়ি এদিক সেদিক ঘোরাতে গিয়ে গাছের সাথে বাড়ি খায় সজোরে, আর ট্রাকটাও ছিটকে চলে যায় অন্য সাইডে। মুহূর্তের মধ্যে ঘটে যায় এই অঘটন। বর্ষার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে অনবরত। শুভ্রের মাথা ফেটে রক্ত বের হচ্ছে খুব। শুভ্র তাকালো বর্ষার দিকে, যন্ত্রণায় কাতর হয়ে ছটফট করছে দুজনেই। হঠাৎই শুভ্র তার চোখ বন্ধ করে ফেলল, হারিয়ে গেল অতল অন্ধকারে। চারপাশের লোকজন ছুটে এলো তাদের দিকে। শোনা গেল চারপাশে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট। আজ 6 মাস হতে চলল হিয়া তার পেজে গল্প দিচ্ছে না। ধূসর শ্রাবণ নামের চলতি গল্পের রানিং পার্ট চলছে এখনো। তার পুরো পাঠক মহলে ঝড় উঠে গেছে গল্পের শেষের সেই অ্যাক্সিডেন্টের পর কি হলো শুভ্র বর্ষার। ওরা কি বেঁচে আছে নাকি মারা গেছে? লেখিকা গল্প কেন দিচ্ছে না? কেন এখনো গল্পের লাস্ট পার্ট আসছে না? হিয়ার ফেসবুক মেসেঞ্জার পেজের ইনবক্স গ্রুপ চারিদিকে হট্টগোল পড়ে গেছে, কিন্তু হিয়া কারো প্রশ্নের জবাব দিচ্ছে না। বিগত 6 মাস যাবৎ পুরোই নিখোঁজ হিয়া। কোথায় গেছে এই হিয়া নামক
ঔপন্যাসিকা। উত্তর মেলে না। অতঃপর সময়ের সাথে সাথে তলিয়ে গেল সবকিছু। কিন্তু অনেকেই ব্যাকুল হয়ে আছে শুভ্র বর্ষার এন্ডিং পার্টটা জানার জন্য, কিন্তু লেখিকা তো দিচ্ছে না। নানান সমালোচনা চলছে চারদিকে, কিন্তু উত্তর কারো কাছেই যেন মিলছে না। শ্রাবণ মাস, চারদিকে বৃষ্টি আসার পূর্বাভাস চলছে। আকাশে মেঘেরা কালো হয়ে আছে। থমথমে বাতাস বইছে খুব। গাছের পাতারাও উড়ে চলছে নিবিড়ভাবে। এসবের ভিড়ে এয়ারপোর্টের সেই সিমেন্টের তৈরি বসার জায়গাটাতে বসে আছে হিয়া। পরনে তার হোয়াইট কালার জর্জেট থ্রি পিস, খোলা চুল, চোখে কালো ফ্রেমের চশমা, হাতে ডায়েরি সমেত, মুখে কলম রেখে চুপচাপ বসে আছে সে। মাথার ভেতর বিগত 6 মাসের ধূসরতা ঘুরছে তার মাঝে। অগণিত পাঠকদের অগণিত কথা, অগণিত সমালোচনা সবই দেখেছে সে, কিন্তু সেই বা কি করবে? সে তো নিজেও বিগত 6 মাস যাবৎ শুভ্র বর্ষার অ্যাক্সিডেন্টের পর কি হলো তা জানার জন্য ব্যাকুল হয়ে আছে। শুভ্রের সাথে যে নাম্বার দিয়ে কথা হতো সেটা বিগত 6 মাস যাবৎ বন্ধ। হিয়া যে কতভাবে শুভ্রকে খুঁজে বের করার চেষ্টা করেছে তা বলা বড়ই দায়। কেউ জানুক আর না জানুক, হিয়া তো জানে এতদিন যাবৎ সে যে ধূসর শ্রাবণ গল্পটি লিখেছে এটা কাল্পনিক ছিল না। প্রায় রাতে শুভ্রের সাথে কথা বলে তাদের বৈবাহিক জীবনে ঘটে যাওয়া সব ঘটনা গুছিয়ে গল্প আকারে পোস্ট করত হিয়া। আর এই জিনিসটা শুধুমাত্র হিয়া নিজেই জানে, শুভ্রও জানে না। তাহলে হুট করে লাস্টের দিকটা না জেনে কি করে লিখল হিয়া? কি হয়েছিল সেদিন? শুভ্র বর্ষা কি বেঁচে নেই আর? আর ভাবল না হিয়া। মাথা ভন ভন করছে তার। কষ্ট হয় এসব ভাবলেও। মনটা ব্যাকুল হয়ে আছে শুভ্রের সাথে একবার মিট হওয়ার জন্য। আকাশপথে তাকালো হিয়া, মনে মনে বলল, প্লিজ একবার তো সামনে আসো শুভ্র। আমিও জানতে চাই কি হয়েছিল সেদিন, সেই অ্যাক্সিডেন্টের পর। তোমরা কোথায় আছো আর কেমন আছো জানার জন্য আমি ব্যাকুল হয়ে আছি শুভ্র। এমন সময় হাতে একটা কোন আইসক্রিম নিয়ে সামনে দাঁড়ালো নির্মল, বলল, সারপ্রাইজ এটা তোমার জন্য। হিয়া দেখল নির্মলকে, তবে খুশি খুশি ভাবটা এলো না তার, যা দেখে নির্মল বলে উঠল, মন খারাপ? প্রতি উত্তরে হিয়া নির্বিকার গলায় বলল, আমি কি শুভ্র বর্ষাকে কখনো খুঁজে পাবো না নির্মল? হিয়ার কথা শুনে চুপ হয়ে যায় নির্মল। সেও জানে না এই প্রশ্নের উত্তর কি দেবে। গত 6 মাস যাবত তো সেও কম খোঁজেনি ওদের, কিন্তু ব্যর্থ সে। শুধু নাম দিয়ে কি একটা মানুষকে খুঁজে বের করা যায়? নির্মল বসলো হিয়ার পাশ দিয়ে, তারপর বলল, আমি তো কম চেষ্টা করিনি, কিন্তু পাইনি তো। তবে তুমি চিন্তা করো না, কোনো না কোনো খবর তো ঠিক পেয়েই যাব। উত্তরে শুকনো হাসে হিয়া। হিয়ার মন খারাপ দেখে উঠে দাঁড়ালো নির্মল, বলল, তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। হিয়ার কথা শুনে আর কিছু না বলে এগিয়ে যায় নির্মল সামনে, আর হিয়া চুপচাপ বসে রয়। ডায়েরিটা খোলা, তার লাস্ট কয়েকটা পৃষ্ঠা অবশিষ্ট আছে মাত্র। রোজ কলমটা একই জায়গায় এসে থেমে যায়, লেখা আর হয় না। তপ্ত নিঃশ্বাস ফেলল হিয়া। এমন সময় বেশ খানিকটা বিরক্ত নিয়ে তার পাশে এসে বসলো একটা মেয়ে, পরনে তার শাড়ি। খানিকটা বিরক্ত নিয়েই বলল সে, এই ছেলেটা অলওয়েজ আমায় লেট করায়, একবার দেখে যাক, দেখা হোক। আমি যাবই না লন্ডন। লন্ডন নামটা শুনতেই থমকে গেল হিয়া। পাশ ফিরে মেয়েটার দিকে তাকিয়ে বলল সে, আপনি লন্ডন থাকেন বুঝি? আচমকা কোনো মেয়েলি কণ্ঠ কানে আসতেই পাশ ফিরে তাকালো বর্ষা, বলল। বর্ষার কথা শুনে হিয়া বেশ আগ্রহ নিয়ে কিছু বলতে যাবে, এমন সময় সেখানে এগিয়ে আসলো শুভ্র। হিয়া শুভ্রকে দেখে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো, বলল, শুভ্র, তুমি তুমি জানো তোমায় আমি কোথায় কোথায় না খুঁজেছি? হ্যাঁ, তোমার ফোনেও কতবার কল করেছি, কিন্তু প্রতিবারই বন্ধ বলেছে সেটা। তোমার সাথে দেখা হওয়ার জন্য কতটা ব্যাকুল আমি, জানো তুমি? আর ওকে। হিয়ার কথা বর্ষা উঠে দাঁড়ালো, ভ্রু কুঁচকে বলল, আপনি কে বলুন তো? আমি হিয়া। আর আপনি? আমি বর্ষা। সঙ্গে সঙ্গে অবাক হয়ে বলল হিয়া। ও মাই গড, তুমি তাহলে শুভ্রের বোকারানি বর্ষা? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তোমরা দুজন আমার সামনে বসে। আমি গত 6 মাস যাবত তোমাদের পাগলের মতো খুঁজেছি।
হিয়ার কথা শুনে বর্ষা অবাক হয়ে বলল। কেন বলুন তো, কে আপনি? এইবার শুভ্র মুখ খুলল, বলল। ও হলো ঔপন্যাসিকা বর্ষা। সাথে সাথে চমকে উঠল বর্ষা। অবাক চোখে তাকিয়ে রইল সে হিয়ার মুখের দিকে, বলল। আপনি তাহলে শুভ্রের ওই ঔপন্যাসিকা? থ্যাংক ইউ আপি, তোমার জন্যই সেদিন শুভ্র ফিরে এসে বিয়ে করেছিল আমায়। প্রতি উত্তরে হালকা হেসে উত্তেজিত কণ্ঠ নিয়ে বলল হিয়া। সেসব পরে হবে, আগে বলো সেদিন অ্যাক্সিডেন্টের পর কি কি হয়েছিল? হিয়ার কথা শুভ্র বলল। আমি বলছি, সেদিন অ্যাক্সিডেন্টের পর আমায় আর বর্ষাকে হসপিটালে নেওয়া হয়। সেখানে সিচুয়েশন ক্রিটিক্যাল হওয়ায় ইমিডিয়েটলি আমাদের বিদেশ পাঠানো হয়। আর ভাগ্যক্রমে আমরা বেঁচে যাই। টানা 2 মাস তো আমরা বেড রেস্টেই ছিলাম। আমার ফোনটা হারিয়ে যাওয়ায় বাড়ির লোক নতুন ফোন, নতুন সিম কিনে দেয়। অতঃপর তোমার নাম্বারটা হারিয়ে যাওয়ায় আর যোগাযোগ করতে পারিনি তোমার সাথে। শুভ্রের কথা শুনে অত্যধিক হারে খুশি হয় হিয়া। অবশেষে সে তার গল্পের এন্ডিং লিখতে পারবে। হিয়া খুশি হয়ে জড়িয়ে ধরল বর্ষাকে, বলল। থ্যাংক ইউ সো মাচ। হুট করে এমন হিয়ার খুশি হওয়ার ভাবটা ঠিক বুঝল না বর্ষা, তাই বলল। এত ধন্যবাদ কেন? তোমরা জানো না, অ্যাট লাস্ট অবশেষে আমি আমার উপন্যাসে এন্ডিং লিখতে পারবো। বিগত 6 মাস যাবৎ ঝুলে আছে সেটা। হিয়ার কথা শুনে শুভ্র অবাক হয়ে বলল। মানে? প্রতি উত্তরে সংক্ষিপ্ত জবাব হিয়ার। তা না হয় অন্য আরেকদিন বলবো। এমন সময় হাতে অনেকগুলো লাভের বেলুন নিয়ে এগিয়ে আসতে লাগলো নির্মল। হিয়া নির্মলকে দেখেই খুশি হয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল নির্মলকে, বলল। জামাই, আজ আমি ভীষণ খুশি। অবশেষে গল্পের পরিসমাপ্তি দিতে পারবো আমি। হুট করেই হিয়ার কাণ্ডে থমকে যায় নির্মল। সাথে সাথে তার হাতে করে আনা অসংখ্য লাভের বেলুন উড়ে যায় আকাশে। নির্মল হাঁ হয়ে তাকিয়ে রয় সেই আকাশপথে উড়ে চলা বেলুনের দিকে, তারপর বলে। বেলুনগুলো উড়ে গেল তো। বাদ দাও তো বেলুন, আগে চলো আমার সাথে। এই বলে নির্মলকে টেনে নিয়ে যায় হিয়া শুভ্রদের সামনে। শুভ্র বর্ষা তখন ওদের দিকেই তাকিয়েছিল। হিয়ার কাণ্ড কারখানা সাথে বেলুন উড়ে যাওয়ার বিষয়টা দুটোই দেখেছে তারা। সাথে অবাকও হয়েছে। হিয়া শুভ্রদের সামনে নির্মলকে দাঁড় করিয়ে বলল। শুভ্র, বর্ষা, মিট মাই হাজবেন্ড ইন ল, নির্মল মাহমুদ। আসসালামু আলাইকুম। নির্মলও অবাক হয়ে জবাব দেয়। ওয়ালাইকুম আসসালাম। এই তবে তোমার ভিলেন বয়ফ্রেন্ড নির্মল, কিন্তু তোমাদের বিয়ে হলো কবে? 2 মাস হয়ে গেছে। তোমায় তো আসার কথা বলেছিলাম, কিন্তু হুট করে নিখোঁজ হয়ে যাওয়ার মিস করলে। কি করব বলো, ব্যাড লাক। যাই হোক। এই বলে নির্মলের দিকে তাকিয়ে বলল শুভ্র। হ্যালো বস, আপনি কিন্তু ভীষণ লাকি ঔপন্যাসিকার মতো একজন জীবন সঙ্গিনী পেয়ে। শুভ্রের কথা শুনে নির্মলও হিয়ার দিকে এক পলক তাকিয়ে মুচকি হেসে বলল। আর আপনিও কিন্তু আপনার বোকারানির মতো একজন বউ পেয়ে ভীষণ লাকি। শুভ্র অবাক হলো নির্মলের কথা শুনে। বোকারানি শব্দটা তবে এও জানে। নির্ঘাত হিয়া বলেছে ভেবেই তাকালো সে হিয়ার মুখের পানে। শুভ্রের চাহনি দেখে ঠোঁটে কামড় দিল হিয়া। কিছুক্ষণ চুপ থেকে বলল। তা শুভ্রতার কি খবর? বিয়ে হয়ে গেছে ওর? উত্তরে বর্ষা বলে। না, আগামী মাসেই ওর বিয়ে, তোমাদের দুজনকে কিন্তু আসতেই হবে। বলেই ব্যাগ থেকে বিয়ের কার্ডটা বের করে দিল বর্ষা হিয়ার দিকে। হিয়াও নিল, খুশি হয়ে বলল, অবশ্যই। এমন সময় আকাশপথে বেয়ে মেঘেরা গর্জন দিয়ে উঠল, যা দেখে শুভ্র বলল। বৃষ্টি আসবে বোধহয়। শুভ্রের কথা শুনে হিয়া বলল। এবার বোধ হয় যেতে হবে আমাদের। হিয়ার কথা শুনে বর্ষাও বলে উঠল, আমাদেরও। বর্ষার কথা শুনে মুচকি হেসে বলল হিয়া, নির্মল, ভালো থেকো তোমরা। তোমরাও ভালো থেকো। অতঃপর অবশেষে দুই জুটি দুদিক চলে গেল। হাজারো কল্পনার অবসান ঘটল, তবে মাঝপথে স্মৃতি হয়ে রয়ে গেল শুধু হিয়ার লিখে রাখা ডায়েরি। ধূসর শ্রাবণ সিমেন্টের তৈরি বেঞ্চটাতে এখনো জুড়ে আছে সেটা। বাতাসের প্রবলতায় তারা উড়ে চলছে খুব। জানান দিচ্ছে ভীষণ আমি ভিজে যাচ্ছি, কিন্তু শ্রাবণ মাসের এই প্রবল বৃষ্টির ছোঁয়ায়। তোমরা ভালো থেকো আর মনে রেখো এই ধূসর শ্রাবণকে।